আমি নিদ্রের প্ল্যানটা সম্পর্কে আগে থেকে জানার জন্য রুষাকে ফোন দেই। কয়েকবার রিং হওয়ার সাথে সাথে ফোনটা রিসিভ করে সে। আমার নাম্বারটা মনে হয় সেভ করা ছিল তার ফোনে, তাই আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। রুষার সাথে কথা বলতে শুরু করি বিভিন্ন বিষয় নিয়ে। কথায় কথায় তাকে জানায় আমাদের কক্সবাজার যাওয়ার কথাটা। রুষা আমাকে অবাক করে দিয়ে বলে নিদ্রও তাকে কক্সবাজারের পার্টির কথা বলেছে, তবে সেটা কিসের পার্টি সেটা বলেনি। রুষার কাছ থেকে এর থেকে বেশি কিছুই জানতে পারি না। অবশেষে তাকে বিদায় জানিয়ে ফোনটা কেটে দেই। হতাশ হয়ে বসে থাকি বিছানার মধ্যে। নিদ্রের কথাটা কি সত্যি হবে নাকি? এই মুহূর্তেই রুমে প্রবেশ করে মা আর রহিমা খালা। মা আমার সামনে এসে বসে পড়ে। আমার ব্যান্ডেজটার দিকে তাকিয়ে বলে, কেমন করে হলো এরকম? নিদ্র আমাকে কিছুই বলল না। আমি মায়ের দিকে তাকিয়ে নরম গলায় বলি, পড়ে গেছিলাম, সমস্যা নেই, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছে কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাব। মা সাথে সাথে বলে, তাই যেন হয়। মা এবার আমার দিকে তাকিয়ে বলে, নিদ্র তো বলল আমরা নাকি কয়েকদিনের মধ্যে কক্সবাজারে যাচ্ছি সবাই মিলে, সেখানে একটা পার্টি হবে। আমি খানিকটা আগ্রহ নিয়ে বলি, কিসের পার্টি বলেছে? মা মাথা নাড়িয়ে বলে, না শুধু বলেছে পার্টি হবে। এই বলে রহিমা খালাকে নিয়ে রুম থেকে বের হয়ে যায় মা। আমি হতাশ হয়ে তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকি। কারো কাছ থেকে কোনো প্রকার তথ্য পাওয়া গেল না। এই মুহূর্তে দরজার কাছে দেখা যায় নিদ্রের চাঁদ বদনখানা। আমি তার দিকে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করতে শুরু করি। সে হাসি মুখে এসে আমার সামনে বসে। আমি তাকে কিছু বলতে যাব তার আগে সে বলে ওঠে, কোনো প্রকার তথ্য কিংবা উপাত্ত জোগাড় করার দরকার নেই, পার্টিটা ডিভোর্সেরই। আর পরশুই আমরা রওনা হব যদি তোমার পা ভালো হয়। আমি এবার জোর দিয়ে বলি, এখনও তো আমি আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন, তাহলে আলাদা হতে চাচ্ছেন কেন? কেন দুজনের ভালোবাসাকে কবর দিতে চাচ্ছেন বলেন? আমার কথার উত্তর দেন। নিদ্র আমার সব কথা ধৈর্য সহকারে শ্রবণ করে এবং বোঝে। তারপর বেশ গম্ভীর গলায় বলে, দেখো আমিও তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু তুমি তোমার মত জানাতে দেরি করেছো। আমি ডিভোর্সের সব কিছু তৈরি করেছি, তাই সরি। আর সব ভালোবাসায় পূর্ণতা পায় না, কিছু কিছু ভালোবাসা অপূর্ণই থাকে। আমি নিদ্রের দিকে তাকিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করি সে মজা করছে কিনা, কিন্তু তার মুখে সেরকম কোনো চিহ্ন দেখতে পাই না। নিদ্র আবার বলতে শুরু করে, দুজন দুজনকে ভালোবাসি ঠিকই, কিন্তু এখন আর একসঙ্গে থাকা সম্ভব নয়। আমি নিদ্রের কথা শুনে অবাকের চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করে যাই। পাগল হয়ে গেল নাকি লোকটা? ভালোবাসে বলছে, আবার বলছে একসঙ্গে থাকা সম্ভব নয়। আমি কি বলবো বুঝতে পারছি না। নিদ্র উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়ে, আমার দিকে তাকিয়ে বলে, একটু ঘুমিয়ে নাও, আরাম পাবে। এই বলে সে শুয়ে পড়ে। আমি এখনও অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। চোখের কোণে পানি চলে এসেছে। আমি বুঝতে পারছি না আমি কেন কাঁদছি। এখনও বিশ্বাস হচ্ছে না নিদ্র সত্যি সত্যি আমাকে ডিভোর্স দিতে চলেছে। সব কিছু স্বপ্নের মতো লাগছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে নিদ্রের সেই প্রপোজের দৃশ্যটা। আমি আস্তে করে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ি। নিদ্র কি করতে চলেছে এসব ভাবতে ভাবতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ি আমি। নিদ্রের গা ঝাঁকানিতে ঘুম ছুটে যায় চোখ থেকে। আমি চোখ খুলে দেখি নিদ্র একটা ভাতের প্লেট নিয়ে আমার সামনে বসে আছে। আমি আস্তে করে উঠে বসি। নিদ্র আমার মুখের সামনে ভাতের লোকমা ধরে বলে, খেয়ে নাও, ওষুধ খেতে হবে। আমি নিদ্রের এগিয়ে দেওয়া লোকমাটা মুখে না নিয়ে অন্যদিকে মুখ করে বলি, কয়েকদিন পরই তো দুজনে আলাদা হয়ে যাব, তাহলে আমাকে এত মায়ায় জড়াচ্ছেন কেন? কেন নিজের প্রতি এত আকৃষ্ট করাচ্ছেন? আমার কথা শুনে হো হো করে হেসে ওঠে নিদ্র। আমি অবাক হয়ে তার হাসির কারণ বোঝার চেষ্টা করি। নিদ্র তার লোকমাটা আমার দিক থেকে সরিয়ে প্লেটে রাখে। তারপর নতুন করে ভাত তুলে আমার মুখের সামনে ধরে। আমি অন্যদিকে মুখ করলে নিদ্র বলে ওঠে, দেখো তুমি যদি আরেকটু আগে বলতে তাহলে এরকম হতো না। আমি নিদ্র চৌধুরী, একবার যেটা বলি সেটাই করি। আমি আমার মুখ দিয়ে উকিলকে বলেছি, এখন যদি কথা ঘুরিয়ে নেই তাহলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। আমি তার দিকে করুণ চোখে তাকিয়ে বলি, মান সম্মানটাই কি একটা সম্পর্কের চেয়ে বড়? আপনার এই কথাটার জন্য দুজনের ভালোবাসা কবর দিতে হচ্ছে। নিদ্র এবার জোর করে লোকমাটা আমার মুখে পুড়িয়ে দেয়, তারপর কড়া গলায় বলে, এসব কথা বাদ দাও, আগে ভাতটা খেয়ে নাও। আমি কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থেকে খেতে শুরু করি। নিদ্র সমান তালে আমাকে ভাত খাওয়াতে থাকে। ভাত খাওয়া শেষ হলে সে পানির গ্লাস আমার দিকে এগিয়ে দেয়। আমি পানি খেয়ে শেষ করলে সে ঔষধ ধরিয়ে দেয় আমার হাতে। আমি ঔষধ খেয়ে পুনরায় শুয়ে পড়ি। নিদ্র এঁটো প্লেটটা রাখার জন্য বাইরে বের হয়ে যায়। আমি সমান তালে তার যাওয়ার পথের দিকে চেয়ে থাকি। নিদ্র বের হয়ে যায় রুম থেকে, কিন্তু আমি সেদিক থেকে চোখ সরাতে পারি না। নিদ্র প্লেট রেখে ফিরে আসলেও আমার দৃষ্টি সেদিক থেকে সরে না। নিদ্র এসে আমার সামনে বসে পড়ে। আমি এবার চোখ তুলে তাকাই তার দিকে, নিদ্র আমার দিকে তাকায়। দুজনের মধ্যে চোখাচোখি হয়ে যায়। দুজনের চোখের মধ্যে এক অন্যরকম চাহনি। আমি করুণ গলায় নিদ্রের দিকে তাকিয়ে থেকে বলি, প্লিজ আমাকে ডিভোর্স না দিলে হয় না?
আমার চাহনি দেখে নিদ্র খানিকটা ইমোশনাল হয়ে পড়ে। সে আমার হাত দুটো ধরে বলে, হ্যাঁ কিন্তু তুমি আগে বললে হতো। তার উত্তর শুনে আমার খুব রাগ হয়, সাথে অভিমানও। যাই হোক, ডিভোর্স আর বলবো না আমি। আমি মুখ ঘুরিয়ে শুয়ে পড়ি। নিদ্র হাসতে হাসতে আমার উপরে শুয়ে পড়ে। তার হাসির কারণটা বুঝতে পারি না। সে হাসতে হাসতে বলে, তুমি ভাবছো আমি তোমাকে মিথ্যা বলছি? আমি তোমাকে মিথ্যা বলি? নিদ্রের কথা শুনে আমি তাকে সরিয়ে দিয়ে শুয়ে পড়ি। নিদ্র আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ আগে বিরাট একটা ঘুম হওয়ার কারণে সহজে ঘুম চোখে ধরা দিতে যাচ্ছে না। আমার প্রবলেম এটা। এই প্রবলেমটা কি নিদ্রেরও হচ্ছে, নাকি সে ঘুমিয়ে পড়েছে? এই ভাবনা আমার মাথায় বেশ ভালোভাবে চেপে বসে। শেষ পর্যন্ত আমি উঠে বসে পড়ি নিদ্র ঘুমিয়েছে কিনা জেগে আছে দেখার জন্য। আমি ট্যার চোখে তাকাই নিদ্রের দিকে। সাথে সাথে নিদ্র উঠে বসে পড়ে। তার এভাবে বসে পড়ায় আমি বেশ চমকে উঠি। আমাকে এভাবে চমকে উঠতে দেখে নিদ্র হেসে ফেলে। মনের ভয় দূর করবার জন্য আমি বুকের মধ্যে আলতো করে থুতু দেই। আমার কাণ্ড দেখে নিদ্র হো হো করে হেসে ওঠে। সে হাসতে হাসতে বলে, তোমারও কি ঘুম আসছে না আমার মতো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলি শুধু। নিদ্র এবার আমার দিকে ঝুঁকে নিজের গালে হাত রেখে বেশ চিন্তিত ভাব নিয়ে বলে, এখন কি করা যায় বলো তো? আমি মাথা নাড়াই শুধু। এর একটা উত্তরও যে আমি কিছুই জানি না। নিদ্র আমার মাথা নাড়ানো দেখে বলে, চলো ছাদে যাই, কি বলো? আমি কি বলবো বুঝতে পারছি না। আমার ভাবনাটা ধরে ফেলে নিদ্র। সে তার হাত নাড়িয়ে বলে, চিন্তা করার কারণ নেই, আমি কোলে করে নিয়ে যাব। তার কথায় খুশি হতে পারি না, তবে বেজারও না। নিদ্র উঠে দাঁড়িয়ে আমাকে কোলে তুলে নেয়। হঠাৎ সব কিছু হয়ে যাওয়া বেশ অপ্রস্তুত ছিলাম আমি। সেই ঝোঁক সামলাতে বেশ সময় লাগে আমার। ততক্ষণে আমাকে নিয়ে ছাদে চলে আসে নিদ্র। সে আলতো করে আমাকে দোলনায় বসিয়ে দেয়। তারপর ধপ করে নিজে বসে পড়ে। জ্যোৎস্না রাত থাকার কারণে চারিদিকে সবকিছু উজ্জ্বলই দেখাচ্ছিল। নিদ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনের আকাশটার দিকে। আমার দৃষ্টি কিন্তু আকাশের দিকে নয়, আকাশের চাঁদটার আলো যেখানে পড়েছে সেই দিকে। মানে আমার দৃষ্টি নিদ্র সাহেবের মুখটার দিকে। নিদ্র এবার আমার দিকে ঘুরে বসে। হঠাৎ এভাবে ঘুরে বসায় আমি খানিকটা চমকে উঠি। তারপর নিজেকে ঠিক করে নেই মুহূর্তের মধ্যে। নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, মিহি, আজকের রাতটা অনেক সুন্দর, তাই না? আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলি, কিন্তু মুখে কোনো কথা বলি না। আসলে এখন নিদ্রের সাথে কথা বলতে ইচ্ছে করে না আমার। সব সময় ডিভোর্সের কথাটা মাথায় আসে। নিদ্র আবার বলতে শুরু করে, 2 দিন পর ঠিক এরকম একটা রাতেই আমরা দুজন দুজনের থেকে আলাদা হব। চিরজীবনের জন্য আলাদা হয়ে যাব। কেমন লাগবে তোমার? আমাকে মিস করবে না? নিদ্রের এমন প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। তার প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে যাই। তারপর নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বলি, করব মিস, অবশ্যই করব। নিদ্র সন্দেহের চোখে আমার দিকে তাকায়, তারপর ভ্রু কুঁচকে বলে, তুমি তোতলাচ্ছ কেন? আমি আমতা আমতা করে আবার বলি, কই না তো, তোমার শুনতে ভুল হচ্ছে। নিদ্র এবার ঝুঁকে আমার বেশ কাছে চলে আসে। আমি খানিকটা ভয় পেয়ে যাই হঠাৎ এরকম কাছে আসার কারণে। নিদ্র ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, তুমি আমাকে তুমি করে বলছো কখন থেকে? দেখো, এখন এসব বলে লাভ নেই। তার চেয়ে তুমি আমাকে ভাইয়া বলে রাখিও। নিদ্রের কথা শুনে আমি সাথে সাথে চিল্লিয়ে বলি, ভাইয়া? নিদ্র তার ডান হাতটা দিয়ে আমার মুখটা চেপে ধরে বলে, ভাইয়া। কয়েকদিন পরই আমরা আলাদা হয়ে যাব। বলতে গেলে এখনই হয়েছি, শুধুমাত্র সাইনটার কারণে হচ্ছি না। সো আগে থেকে প্র্যাকটিস করো ভাইয়া ডাকার, পরে সহজ হবে। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমি এবার এক ঝটকায় তার হাতটা সরিয়ে দেই। তারপর বেশ রেগেই বলি, ফাজলামি শুরু করেছেন? নিজের বরকে কেউ ভাইয়া ডাকে? পাগল হয়ে গেছেন আপনি। অন্য কেউ এই কাজ করতে পারলেও আমি পারবো না। এই বলে আমি উঠে দাঁড়াতে যাই। আমার যে একটা পা অকেজো সেটা ভুলেই গেছিলাম সেই সময়ে। ফলস্বরূপ ধপাস করে পড়তে গিয়ে বেঁচে যাই। নিদ্র নামক ব্যক্তিটা তার শক্ত হাত দিয়ে আমাকে চেপে ধরেন। তারপর নিমিষে কোলে তুলে নেন আমাকে। আমি তার দিকে তাকিয়ে বেশ লজ্জা পাই। নিদ্র আমার দিকে তাকিয়ে কড়া গলায় বলে, রাগলে হুঁশজ্ঞান সব কোথায় চলে যায় তোমার? এখনই পড়ে গেলে কি হতো? মাই গড, কত বড় বড় নখ! এখনই কেটে দিচ্ছি, চলো। আমি এবার তাকে থামিয়ে দিয়ে বলি, কিন্তু রাতে তো নখ কাটা যায় না। আমার দাদুমা বলতো রাতে নখ কাটলে গরিব হয়। নিদ্র আমার দিকে কপাল কুঁচকে তাকায়, তারপর হাঁটতে হাঁটতে বলে, এসব কথা বাদ দাও তো, এখনকার চিন্তা করো। এই নখগুলো না কাটলে যদি কাউকে লাগে তার কত বড় ক্ষতি হবে বুঝতে পারছো? আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলি। নিদ্র আমাকে নিয়ে রুমে পৌঁছায়। তারপর আস্তে করে আমাকে বিছানার উপরে বসিয়ে দিয়ে নিজে বাহিরে যাই। আমি এক দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে থাকি। ছেলেটার মনে কী চলছে আল্লাহই জানে। কাল বাদে পরশু আলাদা হব জেনেও কীরকম ব্যবহার করছে। সে কি বুঝতে পারছে না আমি আস্তে আস্তে তার প্রতি আরও দুর্বল হচ্ছি? এই মুহূর্তে নিদ্র একটা নেল কাটার নিয়ে রুমে প্রবেশ করে। তারপর আমার সামনে এসে বসে পড়ে সে। আলতো করে আমার পাটা নিজের কোলে তুলে নেয় আর আঘাতপ্রাপ্ত পাটা সরিয়ে রাখে সে।
তারপর গভীর মনোযোগ দিয়ে এক এক করে নখ কেটে দিতে শুরু করে। নিদ্র নখ কাটছে আর আস্তে আস্তে করে গান গাইছে। আমি টের চোখে তার দিকে তাকাই। এমন সময় বেজে ওঠে নিদ্রের ফোনটা। নিদ্র বেশ বিরক্ত হয়ে ফোনটা তুলে নিয়ে কড়া গলায় বলে, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কি বলে কিছুই শুনতে পারি না আমি। নিদ্র এবার আমার পাটা নামিয়ে রেখে উঠে দাঁড়ায়। আমি এবার সরাসরি তাকাই তার দিকে। নিদ্র রুমে হাঁটতে হাঁটতে বলে, ওকে, আমরা কালই রওনা দেব, 5টা টিকিট ম্যানেজ করো তুমি। এই বলে নিদ্র ফোন কেটে দিয়ে আমার দিকে তাকাই। আমি তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলি, এত রাতে কাকে টিকিট কাটতে বললেন? কক্সবাজার যাওয়ার টিকিট, কালকে রওনা দেব, এখন ঘুমাও। এই বলে নিদ্র আমার পাটা নামিয়ে দিয়ে আমার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আমার চোখে ঘুম চলে আসে। ঘুমিয়ে পড়ি আমি। জানি না নিদ্র কি করছে, ঘুমাচ্ছে নাকি না। পরের দিন সকালবেলা সবাই ব্যস্ত হয়ে পড়ে। নিদ্রের মা আমাকে রেডি করিয়ে দিয়ে যান। নিদ্র আমাকে ধরে নিয়ে যায় গাড়ি অবধি। কালকে মেডিসিন খেয়ে শোয়ার কারণে আজকে একটু হাঁটতে পারছি। এক এক করে সবাই বসে পড়ে গাড়িতে। চলতে শুরু করে গাড়ি। গাড়ি যতই এগোচ্ছে ততই আমার মনের মধ্যে ভয় বাড়ছে। ডিভোর্সটা তাহলে সত্যিই হচ্ছে? গাড়ি যতই এগোচ্ছে ততই বুকের ভেতরে ভয়টা প্রখর হচ্ছে। নিদ্র এক মনে ড্রাইভ করে চলেছে। তার পাশে বসে আছে তার বাবা। কারের পেছনে আমি আর মা। এক পর্যায়ে আমরা এসে পৌঁছাই এয়ারপোর্টে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় রুষা। সবাই একসঙ্গে উঠে পড়ি প্লেনের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই প্লেন রওনা হয় কক্সবাজারের উদ্দেশ্য। প্লেনে আমার আর নিদ্রের সিটটা পাশাপাশি। আমাদের সামনের সিটটাতে বসে আছে নিদ্রের বাবা মা। তার সামনে রুষা ও একটা মেয়ে। মেয়েটাকে আমরা চিনি না কেউই। এক পর্যায়ে নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, কেমন লাগছে? বাসে আসলে সম্পূর্ণ একদিন লাগতো, আবার কষ্টও বেশি, তাই প্লেনের টিকিট কেটেছি। টাকা যাক, কিন্তু কষ্টটা কম হবে, ভালো না? আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলি, মুখে কোনো কথা বলি না। সত্যি বলতে খুব খারাপ লাগছে আমার। মাথাটা ব্যথা করছে প্রচুর পরিমাণে। মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে। আমি নিদ্রের দিকে না তাকিয়ে বলি, ডিভোর্সের পর কি আমাকে সেখানে রেখে চলে আসবেন, নাকি আপনাদের সঙ্গে নিয়ে এসে পাঠিয়ে দেবেন? নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলে, নিয়ে আসবো। তোমার জামা কাপড়গুলো আছে না, সেগুলো নিয়ে পাঠিয়ে দেব। আমি নিদ্রের মুচকি হাসিটা দেখার জন্য তার দিকে ঘুরে বসতে চেষ্টা করি, কিন্তু সিট বেল্টটা বাধা হয়ে দাঁড়ায়। নিদ্র আমার অবস্থা দেখে বলে, পার্টিটা বেশ বড়ই হবে বুঝলে। নিদ্র চৌধুরীর ডিভোর্স পার্টি বলে কথা, একটু আলোকসজ্জা না হলে চলে বলো? আমি মাথা ঘুরিয়ে চুপ করে তার দিকে তাকিয়ে থাকি। নিদ্র আমার তাকানো দেখে শুধু একটা হাসি দেয়। আমি মাথা ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে থাকি। দেখতে দেখতে কক্সবাজারে পৌঁছে যাই আমরা। সবার সামনে সিট থাকায় সবার আগে প্লেন থেকে নামে রুষা, তারপর নিদ্রের বাবা মা, তারপর নিদ্র আমাকে ধরে আস্তে করে নামায় প্লেন থেকে। নিদ্রের বাবা একটা গাড়ি ডাকে। আমরা সবাই গাড়িতে উঠে বসি। গাড়ি এসে নামিয়ে দেয় একেবারে হোটেলের সামনে। আগে থেকে হোটেল বুক করে রাখার কারণে কোনো প্রকার সমস্যা হয় না নতুন করে। একজন লোক আমাদের রুম দেখিয়ে দেয়। সবচেয়ে বেশি অবাক হই আমার আর নিদ্রের রুম আলাদা দেখে। নিদ্র আমাকে আমার রুমে রেখে নিজের রুমে চলে যায়। রুষা চলে যায় নিজের রুমে। রুষার সাথে কথা বলে জানতে পারি তার বর আসবে কালকে। নিদ্র তার রুম থেকে কাপড় চেঞ্জ করে আমার রুমে চলে আসে। আমি বিছানায় শুয়ে ভাবছি, সত্যিই তাহলে ডিভোর্সটা হচ্ছে? নিদ্র এসে আমার সামনে বসে পড়ে। একই সাথে ভেতরে প্রবেশ করে নিদ্রের বাবা মা। সবার শেষে নিদ্রের বাবা ভেতরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। তারপরে তারা দুজনে এক এক করে বসে পড়ে সোফায়। আমি শোয়া থেকে উঠে বসে পড়ি। নিদ্র পা তুলে বিছানার উপরে বসে পড়ে। নিদ্রের বাবার নজর মেঝের দিকে, কিন্তু তার মায়ের নজর নিজের ছেলের দিকে। নিদ্র এবার তার বাবা মাকে উদ্দেশ্য করে বলে, বলো কি বলবে? সাথে সাথে নিদ্রের বাবা বলে ওঠে, মিহিমা, আমাদের সত্যিই খুব খারাপ লাগছে। নিদ্র আমাদের বলেছে পার্টিটা কিসের। দেখো, তোমাদের সংসার তোমরা করতে না চাইলে আমরা কি করব বলো? নিদ্র তোমার সাথে থাকতে চায় না, তাই ডিভোর্স দিচ্ছে। আমরা দুঃখিত তোমার জীবনটা নষ্ট করবার জন্য। একই কথা বলে নিদ্রের মাও। তিনি আমার গলায় একটা সোনার হার পরিয়ে দেন। তারপর আমার কপালে চুমু খেয়ে বলেন, তোকে নিজের মেয়ে মনে করতাম, কিন্তু আমি তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বলি, থাক মা, আমিও তোমাকে নিজের মাই মনে করতাম। মায়ের অভাবটা তোমাকে দিয়ে মেটাতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমার কপালে নেই। নিদ্রের মা আর বাবা দুজনে রুম থেকে বের হয়ে যায়। নিদ্রও বের হয়ে যায় রুম থেকে। বের হওয়ার আগে বলে যায়, আমি ওদিকটা দেখছি, তুমি রেডি থেকো। আমি যতই নিদ্রকে দেখছি ততই অবাক হচ্ছি। ডিভোর্সের সময়ও এতটা খুশি সে। নিদ্রের বাবা মায়ের উপরে প্রচণ্ড রাগ হচ্ছে। আমার জীবনটা নষ্ট করে এখন সরি বলছে। আমি বিছানায় শুয়ে নীরবে চোখের পানি ফেলতে থাকি। মনের মধ্যে অনেক কষ্ট ভিড় জমিয়েছে। বুকটা চিনচিনে ব্যথা করছে। আমি মাথা তুলে পায়ের ব্যান্ডেজটার দিকে তাকাই। তারপর শোয়া থেকে আস্তে করে উঠে দাঁড়ানোর চেষ্টা করি। প্রথমে চেষ্টা আস্তে করে দাঁড়াতে পারি। অনেক কষ্টে এক পা ঘুরিয়ে ব্যালকানিতে যাই। ব্যালকানিতে রাখা চেয়ারটায় বসে পড়ি ধপ করে। এতক্ষণ আরাম করে বসে থাকা বুলবুলিটা উড়ে যায় ব্যালকানির কাছ থেকে।
যাবার সময় কিচিরমিচির করে আমাকে অভিশাপ দিয়ে যায় তার আরাম নষ্ট করার কারণে। আমি এক পানে তাকিয়ে থাকি খোলা আকাশটার দিকে, উপরে নীল আকাশ, নিচে সমুদ্র। হঠাৎ আমার চোখ আটকে যায় একটা জায়গায়, নিদ্র কিছু লোককে দিয়ে কাজ করাচ্ছে। আমি সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পুনরায় তাকাই আকাশের দিকে। নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে। হঠাৎ রুমে কারো উপস্থিতি টের পাই, ঝট করে মাথা ঘুরিয়ে সেদিকে তাকাই। রুমের ভেতরে প্রবেশকারী ব্যক্তিটিকে দেখে ভয়ে কলিজা শুকিয়ে যায় আমার। অনেক অনেক দরজাটা বন্ধ করে দেয়। আমি চোখের পলকে উঠে দাঁড়াই চেয়ার থেকে। হঠাৎ উঠে দাঁড়ানোর কারণে প্রচণ্ড ব্যথা পায় পায়ের মধ্য। নিজেকে সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। পলকের মধ্য আমার সামনে এসে দাঁড়ায় অনিক। আমি উঠে দাঁড়ানোর আগেই আমার নাকে একটা রুমাল চেপে ধরে অনিক। মুহূর্তের মতো জ্ঞান হারিয়ে ফেলি আমি। তারপর আমার সাথে কি হয়েছে মনে নেই। যখন জ্ঞান ফেরে নিজেকে বিছানার উপরে আবিষ্কার করি আমি। নিজের কাপড় চোপড় সব কিছু ঠিকঠাকই রয়েছে। তাহলে অনিক আমার সাথে কি করলো? দরজার দিকে তাকিয়ে দেখি দরজা খোলা রয়েছে। আমি বিছানায় শুয়ে থাকি সেই অবস্থায়। এমন সময় রুমে প্রবেশ করে নিদ্র আর রুষা। নিদ্র ভ্রু কুঁচকে তাকায় আমার দিকে, তার তাকানো দেখে ভয় পেয়ে যায় আমি। আমার ভয় পাওয়া দেখে নিদ্র হো হো করে হেসে ওঠে। তারপর রুষাকে উদ্দেশ্য করে বলে, রেডি করো তুমি। রুষা এসে আমাকে রেডি করতে শুরু করে। আমি রুষার দিকে তাকিয়ে বলি, আচ্ছা পার্টিটা কালকে হওয়ার কথা ছিল না? রুষা মাথা নাড়িয়ে না বলে। আমি চুপ হয়ে বসে থাকি। রুষা আমাকে সাজাতে থাকে। আমার মনের মতো একটাই চিন্তা, অনিক আমাকে অজ্ঞান করে কি করলো? রুষা আমাকে রেডি করে নিদ্রকে ফোন দেয়। নিদ্র এসে আমাকে নিয়ে বের হয় রুম থেকে। আমরা পৌঁছে যাই সেই স্টেজে। ও মাই গড, অনেক লোক এখানে। এত লোক আমি স্বপ্নেও আশা করিনি। নিদ্র আমাকে বসিয়ে রেখে মাইকের সামনে দাঁড়ায়। সবার উদ্দেশ্য বলে, গাইস প্রথমে আমরা আমাদের আসল কাজটা সেরে ফেলবো। আমি ডিভোর্স পেপারে সাইন করছি, ও সাইন করলে শেষ। এই বলে নিদ্র আমার দিকে একটা কাগজ এগিয়ে দেয়। সেখানে বড় বড় করে লেখা আছে ডিভোর্স পেপার। হ্যালো গাইস, আজকের পার্টিটার মূল উদ্দেশ্য হয়তো সবাই জানেন না। সবাইকে বলে রাখছি, আজকের পার্টিটার মূল উদ্দেশ্য আমাদের ডিভোর্স। নিদ্র এই কথাটা বলার সাথে সাথে উপস্থিত সব মানুষই অবাক হয়ে নিদ্রের দিকে তাকায়। নিদ্র সবার তাকানো দেখে মুচকি এসে বলে, সবাই অবাক হচ্ছেন এই ভেবে বিবাহের জন্য পার্টি হয়, বাচ্চার ভাতে মুখে পার্টি হয়, কিন্তু ডিভোর্সের জন্য পার্টি হয়? ডিভোর্স পার্টি। আজকের এই পার্টিটার মধ্য দিয়ে ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখাবো আমি। বড় বড় করে লেখা থাকবে নিদ্র চৌধুরীর নাম। নিদ্রের কথা শুনে এখন তাকে সম্পূর্ণ পাগল মনে হচ্ছে আমার। শুধু আমার না, স্টেজের নিচে বসে থাকা কিছু মানুষও যে তাকে পাগল ভাবছে সেটা বুঝতে কষ্ট হচ্ছে না আমার। আমি অবাক হয়ে নিদ্রের দিকে তাকাই। নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, আমি ডিভোর্স পেপারে সাইন করে দিচ্ছি, তারপর তুমি দেবে। আমি কি বলবো উত্তর খুঁজে পাই না। বাবা যে একটা পাগলের সাথে আমার বিয়ে দিয়েছে, এটা মানতে কষ্ট হচ্ছে একটু। স্টেজের নিচের মানুষগুলো 20 থেকে 21 জন হবে। তারা সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা নাড়িয়ে বলি, ওকে। নিদ্র এবার একটা কাগজ আমার দিকে এগিয়ে দেয়। কাগজটার প্রথমেই বড় বড় করে লেখা আছে ডিভোর্স পেপার। নামটা দেখে আমি রীতিমতো ভরকে যাই। নিজের অজান্তে চোখের কোণে পানি চলে আসে, সাথে মনের মধ্যে বাসা বাঁধে একরাশ সন্দেহ। সন্দেহ। আমি বেশ অবাক হয়ে পেপারটার পাতাগুলো ওল্টাতে থাকি আর নিদ্রের দিকে তাকাতে থাকি। নিদ্র আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমার সন্দেহের কারণ হলো, আমার সামনে আমার অফিস কলিগের ডিভোর্স হয়েছিল এবং সেই পেপারটা আমি দেখেছিলাম। সেখানে এত বড় বড় করে ডিভোর্স শব্দটা লেখা থাকে না। আমি এবার বেশ মনোযোগ সহকারে পড়তে শুরু করি পেপারগুলো। স্টেজের নিচের মানুষগুলো উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। পেপারগুলোতে লেখা আছে ডিভোর্স পেপার। এত দ্বারা জনাবা মিহিমা চৌধুরীকে জানানো যাচ্ছে যে আজ থেকে নিদ্রে চৌধুরীর সাথে তার সম্পর্ক আরও গভীর হলো। নিদ্র চৌধুরী সব রকম বায়না আবদার রাখিতে বাধ্য হইবে মিহিমা চৌধুরী, ইত্যাদি ইত্যাদি আরও অনেক লেখা ছিল। শেষ পৃষ্ঠায় সবার নিচে লেখা ছিল দুজনের স্বাক্ষর। সেখানে নিদ্রের সাইন দেয়া আছে। আমি মাথা তুলে নিদ্রের দিকে তাকাই, তারপর এক এক করে তার বাবা মায়ের দিকে। সবার মুখে চওড়া হাসি বিরাজ করছে। আমার চোখে আনন্দের অশ্রু বইতে শুরু করে। আমি সাথে সাথে সাইন করে দেই পেপারটাতে। স্টেজের নিচে সবাই ভাবে আমাদের ডিভোর্স হয়ে গেল। নিদ্র মাইকের সামনে দাঁড়িয়ে বলে, গাইস আপনারা ভাবছেন আমাদের ডিভোর্স হয়ে গেল কিনা? তাদের সন্দেহ দূর করার জন্য আমি এখন সবার সামনে মিহিকে প্রপোজ করব। নিদ্রের কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করছে। এতটা বেলজ্জ মানুষ কেমনে হয়? নিদ্র ভারিক্কি চাল নিয়ে আমার দিকে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। আমার দিকে একটা ডায়মন্ডের রিং এগিয়ে ধরে বলে, সারা জীবন আমার স্ত্রী হয়ে থাকতে রাজি আছো তুমি? আমার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে শুরু করে। মুহূর্ত দেরি না করে জড়িয়ে ধরি নিদ্রকে। নিদ্র আমাকে জড়িয়ে ধরে কানে কানে বলে, পাগলি বউ আমার, কান্না করো কেন? আমি কোনো কথা না বলে তাকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলতেই থাকি। সমুদ্র সৈকতে বেড়াতে আসা অধিকাংশ মানুষের দৃষ্টি আমার দিকে। অনেকে তো ছবি তুলে নিতে ব্যস্ত। এই মুহূর্তে স্টেজের নিচ থেকে কেউ একজন একটা ব্যাগ ছুঁড়ে মারে আমাদের দিকে।
ব্যাগ থেকে কিছু ছবি বেরিয়ে আসছে। নিদ্র আমাকে ছাড়িয়ে দিয়ে কৌতূহল নিয়ে ব্যাগটা তুলে নেয়। তারপর ছবিগুলো বের করতে দেখতে থাকে এক এক করে। আমি লক্ষ্য করছি নিদ্র যত ছবিগুলো দেখছে ততই তার চোখ লাল টকটকে রং ধারণ করেছে। তার এই অবস্থা দেখে বেশ ভয় পেয়ে যাই আমি। কি আছে ছবিগুলোতে দেখার জন্য আগ্রহ জন্মায় আমার মধ্যে। ছবিগুলো দেখা শেষ করে চোখ লাল করে আমার দিকে তাকায় নিদ্র। তার কাছ থেকে ছবিগুলো নিজের দখলে করে নেই আমি। তারপর এক এক করে ছবিগুলো দেখতে শুরু করি। ও মাই গড, এগুলো কি? আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। কখন এসব হলো, কিভাবে হলো? ছবিগুলোতে দেখা যাচ্ছে অনেক আমার উপরে শুয়ে আছে। পরের ছবিটাতে আমি অনেকের গালে চুমু খাচ্ছি। আমি বুঝতে পারছি না এসব কিভাবে হলো। ছবিগুলো দেখে আমার মাথা ঘুরতে শুরু করে। আর দাঁড়িয়ে থাকতে পারি না, আমি ঢলে পড়ে যাই পেছনে থাকা চেয়ারটার মধ্যে। জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করি নিজের রুমে। চোখ পিটপিট করে চারিদিকে তাকিয়ে দেখি আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে নিদ্র আর তার বাবা মা। সবার চোখের মধ্যে রাগ স্পষ্ট। আমি অসহায় দৃষ্টিতে তাকাই সবার দিকে। আমার তাকানো দেখে রুম থেকে বের হয়ে যায় নিদ্রের বাবা মা। নিদ্র ধপ করে বসে পড়ে সোফায়। সে আমার দিকে তাকাচ্ছে না একবারের জন্যেও। আমি খানিকটা ভয় নিয়ে নিদ্রকে উদ্দেশ্য করে বলি, একটা কথা বলবো, শুনবেন? আমার এই কথাটা নিদ্রের পুষে রাখা রাগগুলো বের করে আনে। নিদ্র বেশ রেগে সাথে সাথে চিল্লিয়ে বলে, কি বলবে তুমি, কি বলবে? ছি, আমি ভাবতেই পারছি না এসব। তোমরা দুজন যদি এরকমই, তাহলে আমাকে মাঝে টানলে কেন? কেন? তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি উঠে বসে কান্না শুরু করে দেই। আমার কান্না নিদ্রের রাগ হালকা কমিয়ে দেয়। আমি কান্না করতে করতে বলি, আমার কথাটা তো শোনেন। নিদ্র ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কি বলো? আমি এবার নিদ্রকে সব বলে দেই। অনিক এসে কিভাবে আমাকে অজ্ঞান করেছিল, যখন জ্ঞান ফেরে তখন নিজেকে কেমন অবস্থায় আবিষ্কার করি সব। আমার কথা শুনে নিদ্রের মধ্যে এক অন্য রকমের প্রতিক্রিয়া দেখতে পাই। নিজের ভাইকে বিশ্বাস করবে নাকি বউকে? তার চেয়ে বড় কথা, অনেক কক্সবাজারে আসলো কেমনে? কিন্তু ওই ছবিগুলোও তো এই রুমের মধ্যেই তোলা। নিদ্র বেশ চিন্তায় পড়ে যায়, কি করবে ভাবতে শুরু করে মনোযোগ সহকারে। এক পর্যায়ে নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, তোমার কথা মিথ্যা হলে এবার আর ডিভোর্স থেকে রক্ষা পাবে না। এই বলে নিদ্র সারা রুমটায় কি যেন খুঁজতে থাকে। এক পর্যায়ে তার চোখ আটকে যায় কোণে সিসি ক্যামেরাটার দিকে। সে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। আমি একটু চিন্তায় পড়ে যাই এই ভেবে যে অনেক যদি ম্যানেজারকে টাকা খাইয়ে সেই সময়ের ফুটেজটা ডিলিট করে দেয় তাহলে আমি শেষ। আর না দিলে তো বেশ বেশ চিন্তায় পড়ে যাই আমি। কি হবে, শেষ হব না বেশ থাকবো। সিসিটিভির ফুটেজ চেক করার জন্য বাইরে বের হয়ে যায় নিদ্র। একরাশ চিন্তা নিয়ে রুমে বসে থাকি আমি। এক অজানা ভয় গ্রাস করে রেখেছে আমাকে। ভয়টা এই যে অনেক যদি টাকা খাইয়ে সিসিটিভি ফুটেজ ডিলিট করায় তাহলে সারা জীবন নিদ্রের পরিবারের চোখে কলঙ্কিনী হয়ে বেঁচে থাকতে হবে। মনে প্রাণে আল্লাহকে ডাকছে যেন সব ঠিক হয়। এদিকে নিদ্র উপর থেকে নেমে ম্যানেজারের রুমে চলে যায়। ম্যানেজার তাকে দেখে বসতে বলে। নিদ্র ধপ করে চেয়ারের উপরে বসে ফস করে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ে। নিদ্রের অবস্থা দেখে ম্যানেজার খানিকটা বিনয়ী গলায় বলে, স্যার, কিভাবে আপনাকে সহায়তা করতে পারি? নিদ্র এবার এক দৃষ্টিতে তাকায় ম্যানেজারের দিকে। গোল গোল চেহারা, মাথায় ইয়া বড় একটা টাক, গাল দুটো ফুলকো লুচির মতো। বয়স 39-40 হবে। নিদ্রের এভাবে তাকানোর ব্যাপারটা বেশ অস্বস্তি যোগায় তার মধ্যে। তাই পুনরায় বলে, স্যার, কিভাবে সহায়তা করতে পারি? লোকটার কথায় ঘোর কাটে নিদ্রের। কড়া দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে বলে, আজকে সিসিটিভি ফুটেজটা দেখতে চাই আমি। 202 নাম্বার রুমে কে প্রবেশ করেছিল সেটা দেখতে চাই। ম্যানেজার নিদ্রের দিকে তাকিয়ে কম্পিউটারটা অন করে। তারপর চালিয়ে দেয় 202 নাম্বার রুমের সামনের ক্যামেরার দৃশ্য। নিদ্র বেশ মনোযোগ দিয়ে দেখতে থাকে সব কিছু। অনেকক্ষণ কেটে যায়, কেউ প্রবেশ করছে না রুমে। নিদ্র বেশ চিন্তিত হয় এই ভেবে যে মিহিকি তাকে মিথ্যে বলল। এই সময় হঠাৎ ক্যামেরায় দেখা যায় একটা মুখ। নিদ্র সাথে সাথে জুম করতে বলে ম্যানেজারকে। ম্যানেজার জুম করলে নিদ্র দেখতে পায় সেটা অনিক। বুঝতে বাকি থাকে না কে সত্য আর কে মিথ্যা। সে ম্যানেজারকে ধন্যবাদ জানিয়ে বের হয় রুম থেকে। অনেক খুশি লাগছে তার, অনেক নাচতে ইচ্ছে করছে। তবে রাগও হচ্ছে অনিকের প্রতি, প্রচুর রাগ। দেখা হলে তার অবস্থা খারাপ করে দেবে এই প্রতিজ্ঞা নেয় নিদ্র। নিদ্র লিফট দিয়ে না উঠে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে। এমন সময় হঠাৎ একটা ভাবনা মাথায় চেপে বসে নিদ্রের। কিন্তু এই ভেবে ভাবনাটাকে বিদায় করার সিদ্ধান্ত নেয় নিদ্র যে মিহিকে মিথ্যা বললে সে নিজের ক্ষতি করতে পারে। পরক্ষণে আবার মনে করে চোখে চোখে রাখবো তাকে। শেষ পর্যন্ত নিদ্র সিদ্ধান্ত নেয় মিহিকে মিথ্যা বলবে। আজকের রাতটা, কালকের দিনটা ইগনোর করবে মিহিকে, প্রচুর ইগনোর। পরবর্তী দিনে নিদ্রের জন্মদিন, সেই দিন সে মিহিকে মেনে নেবে। সেদিন সম্পূর্ণ নিজের করে নেবে মিহিকে।
এসব ভাবতে ভাবতে রুমের দরজার সামনে এসে দাঁড়ায় নিদ্র। আস্তে করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে সে। তাকে দেখে শোয়া থেকে উঠে বসি আমি। নিদ্র বেশ গম্ভীর মুখ নিয়ে সোফায় বসে পড়ে। তার মুখ দেখে আমার চিন্তা বেড়ে যায় হরহর করে। যেখানে কিছুক্ষণ আগে 40% ছিল, কিন্তু এখন সেখানে 140 হয়ে যায়। আমি বেশ ভয় ভয় নিয়ে নিদ্রকে বলি, কি হলো? নিদ্র মাথা তুলে বেশ রাগী দৃষ্টিতে তাকায় আমার দিকে। আমি আরও বেশি ভয় পেয়ে যাই। নিদ্র কড়া গলায় বলে, ছি, আই ডোন্ট বিলিভ দ্যাট, যে তুমি এত বাজে। তুমি কেন? তোমরা দুজনই খুব বাজে। যদি তোমাদের প্ল্যান এরকমই, তাহলে শুধু শুধু আমার জীবনটা কেন নষ্ট করলে? কেন আমাকে তোমাদের মাঝে এনে কষ্ট দিলে? তার কথা থামিয়ে দিয়ে আমি কথা বলতে ধরলেই সাথে সাথে সে বলে ওঠে, থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। সিসিটিভিতে আমি দেখেছি কোনটা সত্য কথা আর কোনটা মিথ্যে। ছি, আই হেট ইউ। ডিভোর্সটা হলেই ভালো হতো। এই বলে নিদ্র উঠে ওয়াশরুমে চলে যায়। আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকি তার যাওয়ার দিকে। শেষ পর্যন্ত নিদ্র আমাকে ভুল বুঝলো, বিশ্বাস করলো না যে অনেক সত্যি এসেছিল এখানে। বুক ফেটে কান্না আসছে আমার। আমি সাথে সাথে শুয়ে বালিশ চেপে কান্না করতে শুরু করি। এদিকে যে নিদ্র লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে সেদিকে খেয়াল নেই আমার। আমি মুখে বালিশ চাপা দিয়ে একাধারে চোখের পানি ফেলেই চলেছি। নিজেকে খুব একা লাগছে এই মুহূর্তে। কি করব বুঝে উঠতে পারছি না আমি। নিদ্র ওয়াশরুম থেকে বের হয়ে পুনরায় সোফায় বসে পড়ে। আমি মাথা ঘুরিয়ে তাকাই তার দিকে। নিদ্র একবার আমার দিকে তাকিয়ে তারপর অন্যদিকে তাকিয়ে বলে, ডিভোর্স হবে এবার। একবার ভুল করেছি, সেই ভুল দ্বিতীয়বার করব না। নিদ্রের কথা শুনে আমি স্লান হেসে বলি, একবার ডিভোর্সের কথা শুনে অনেক কষ্টে নিজেকে ঠিক রেখেছি, কিন্তু আরেকবার ঠিক রাখতে পারবো না। আমার এই কথাটা শুনে ঝট করে আমার দিকে তাকায় নিদ্র। আমি বুঝতে পারছি না আমি এটা কি বললাম। এটা কেমন কথা বললাম? কি করতে পারবো আমি? আত্মহত্যা? কিন্তু সেটা তো মহাপাপ। একালে সুখ না পেলেও পরকালে দুঃখ পেতে চাই না। মুখ বুজে সারা জীবন সহ্য করব আমি, তবুও আত্মহত্যা করব না। সেদিনের মতো ঘুমিয়ে পড়ি আমি। নিদ্র কোথায় ঘুমিয়েছে সেটা জানতে পারি না আমি। জানার চেষ্টাও করি না। পরের দিন একটু দেরি করে ঘুম ভাঙে আমার। তাড়াতাড়ি করে উঠে বসি আমি। চারিদিকে তাকিয়ে নিদ্রকে খুঁজতে থাকে আমার চোখ দুটো। পর মুহূর্তে মনে পড়ে কালকের কথাগুলো। মনটা নিমিষে খারাপ হয়ে যায় আমার। আস্তে করে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে যাই। ফ্রেশ হয়ে বের হই একেবারে। বের হয়ে দেখি সোফায় বসে আছে নিদ্র। তাকে উদ্দেশ্য করে বলি, এই হোটেলে কি ছাদ আছে? থাকলে আমাকে একটু পৌঁছে দেবেন? নিদ্র বেশ খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে বলে, ওকে আসুন। এ বলে নিদ্র আমাকে নিয়ে আগাতে থাকে। লিফটে করে একেবারে ছাদে উঠে যাই আমরা। অনেক সুন্দর করে সাজানো রয়েছে সব কিছু। ছাদে উঠে নিদ্র আমাকে ছেড়ে দিয়ে অন্যদিকে যায়। আমি আর একদিকে এগোতে থাকি। এগোতে এগোতে একেবারে কোনায় চলে যাই আমি। আর এক পা এগোলেই মৃত্যু নির্ঘাত। এমন সময় পেছন থেকে কেউ একজন টান দেয় আমাকে। কিছু বুঝে ওঠার আগেই পরপর 2টা থাপ্পড় পড়ে আমার গালে। ব্যক্তিটার দিকে তাকিয়ে চমকে উঠি আমি। নিদ্র সাথে সাথে আমাকে বুকে জড়িয়ে নেয়। সাথে সাথে বলতে শুরু করে, আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন? আমি তোমাকে ভালোবাসি। তুমি চলে গেলে কাকে ভালোবাসবো বলো? আমি কিছু বুঝতে না পেরে মাথা তুলে বলি, মানে? এবার নিদ্র আমাকে জড়িয়ে ধরে প্রথম থেকে সব কাহিনী বলতে শুরু করে। কিভাবে অভিনয় করেছে সেটাও। সবশেষে আমি তাকে বলি, আপনি একজন বিরাট বড় অভিনেতা মিস্টার নিদ্র, এটা কি আপনি জানেন? নিদ্র আমাকে জড়িয়ে ধরে বলে, দেখতে হবে না কার পর? আমিও এবার নিদ্রকে জড়িয়ে ধরে বলি, আমি আর চলে গেলে কেমন হতো? নিদ্র আমার ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে এসে বলে, চলে যাবে? যেতে দিলে তো? চাইলে যেতে পারবে না, কারণ তুমি যে আবদ্ধ আমার মধ্য আর আমি আবদ্ধ তোমার মধ্য। এই বাঁধন কখনো ভঙ্গুর নয়। সারা জীবন দুজন দুজনের মতো এইভাবেই আবদ্ধ থাকবো। এই বলে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয় নিদ্র।